আসসালামু আলাইকুম। সায়েন্স একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটি টপিক শুরু করব, জৈব যৌগের নামকরণ। তো জৈব যৌগের নামকরণ শেখার আগে আমাদের জৈব যৌগ কী, জৈব যৌগের প্রকারভেদ এই বিষয়গুলি সম্পর্কে একটু আইডিয়া থাকা জরুরি। তো আজকে আমরা নামকরণ শুরু করার আগে জৈব যৌগ কী, এর প্রকারভেদ, কয় ভাগে কীভাবে ভাগ করা হয় সে বিষয়ে আলোচনা করব। জৈব যৌগ হলো হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ। অর্থাৎ জৈব যৌগের মধ্যে থাকবে হচ্ছে হাইড্রোজেন, কার্বন অবশ্যই থাকবে, পাশাপাশি অন্য কোনো পরমাণু যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এগুলি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু হাইড্রোজেন আর কার্বন মাস্ট থাকবে। তো এই হাইড্রোজেন ও কার্বন নিয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন ইংরেজিতে জৈব যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রো এসেছে হাইড্রোজেন থেকে, আর কার্বন তো কার্বন থেকে এসেছে, অর্থাৎ জৈব যৌগ কিন্তু হাইড্রোকার্বনও বলা হয়, যেহেতু এর মধ্যে কার্বন ও হাইড্রোজেন থাকে। হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকেও কিন্তু জৈব যৌগ বলা হয়। অর্থাৎ কোনো হাইড্রোকার্বনের সাথে, অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগের সাথে যদি আমি কোনো মৌলের রিয়েকশন করাই, তাহলে যে যৌগটা উৎপন্ন হবে সেটাকে আমি হাইড্রোকার্বন বলবো। তো সেই জিনিসটাই বোঝানো হয়েছে যে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহ। যেমন ধরো যে আমি যদি এই মিথেনের সাথে আমি যদি ক্লোরিনের রিয়েকশন ঘটাই, ক্লোরিন আমি যদি এটা ইউভি রশ্মির উপস্থিতিতে ঘটাই, ইউভি রশ্মির উপস্থিতি অর্থাৎ অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে যদি আমি রিয়েকশনটা ঘটাই, সেক্ষেত্রে কিন্তু যদিও একটা চেইন রিয়েকশন তৈরি করবে, চেইন রিয়েকশন হবে, তো এরকম একটা জিনিস উৎপন্ন হবে প্রথমেই, CH3Cl। আর মিথেনের সাথে ক্লোরিন রিয়েকশন করলে কিন্তু এই মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। তো এটাকেও কিন্তু আমি হাইড্রোকার্বন বলবো, কারণ এটা কিন্তু হাইড্রোকার্বন থেকে উদ্ভূত একটা যৌগ। তো এই জিনিসটাকে এটাকে বলা হয় হাইড্রোকার্বনের জাতক। কার্বন ও হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগ হাইড্রোকার্বন, পাশাপাশি হাইড্রোকার্বন থেকে যেই যৌগগুলি উৎপন্ন হয় সেই যৌগগুলোকেও আমরা হাইড্রোকার্বন বলবো। তো হাইড্রোকার্বনের উৎস কি? প্রাণী, উদ্ভিদ, খনি, অর্থাৎ প্রকৃতি থেকেই কিন্তু হাইড্রোকার্বনের সৃষ্টি হয়। তো হাইড্রোকার্বনের কিছু এক্সাম্পল যদি আমি চিন্তা করি, যেমন ধরো যে মিথেন একটা হাইড্রোকার্বন। দেখো, কার্বন ও হাইড্রোজেন নিয়ে গঠিত একটা যৌগ, এটা একটা হাইড্রোকার্বন। তারপর ধরো যে মিথানল, CH3OH, এটা একটা হাইড্রোকার্বন, মিথানল। এর মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, পাশাপাশি অক্সিজেনও আছে। তো এটা কিন্তু হাইড্রোকার্বনের একটা জাতক, মিথানল। তারপর আরও হতে পারে কি, আরও এই যে এই মিথাইল ক্লোরাইডও একটা হাইড্রোকার্বন, CH3Cl। তারপর হতে পারে যে ইথেন, CH3CH3। তো এগুলো নামকরণ কিভাবে করতে হয়, কিভাবে এগুলো, এই যে এটাকে মিথাইল ক্লোরাইড পড়া হয়, এগুলি কিভাবে পড়া হয়, নামকরণটা কিভাবে করা হয়, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো আমি আপাতত তোমাকে এক্সাম্পল হিসেবে দেখালাম যে এগুলি হচ্ছে হাইড্রোকার্বন, যেহেতু এগুলো কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত মেইনলি, পাশাপাশি অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, সালফার এগুলি থাকতেও পারে। কিন্তু সকল কার্বনের যৌগ বা হাইড্রোজেনের যৌগ কিন্তু হাইড্রোকার্বন না, কারণ হাইড্রোকার্বন হতে হলে অবশ্যই যৌগসমূহের হতে হবে হাইড্রোকার্বনের জাতক, অর্থাৎ অন্য কোনো হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হতে হবে, এরকম একটা যৌগ হতে হবে। যেটা আমি দেখালাম যে হাইড্রোকার্বনের জাতক, এটা যেমন একটা হাইড্রোকার্বনের জাতক, কিন্তু এরকম যদি কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত না হয় বা হাইড্রোকার্বনের জাতক না হয়, সেক্ষেত্রে কিন্তু আমি ওই যৌগগুলিকে হাইড্রোকার্বন বলবো না। যেমন ধরো যে কার্বনের অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে অক্সিজেন আছে, কার্বন আছে, এটা কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, কার্বন নিয়ে গঠিত যৌগ, কিন্তু এটা কিন্তু হাইড্রোকার্বন না, কারণ এর মধ্যে প্রথম কথা হচ্ছে যে এর মধ্যে হাইড্রোজেন নেই, আর 2 নম্বর কথা হচ্ছে এগুলি কিন্তু হাইড্রোকার্বনের জাতক নয়। যেমন ধরো যে ধাতব কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। তারপর ধাতব সায়ানাইড, যেমন পটাশিয়াম সায়ানাইড, ধাতব কার্বনিল, FeCO5, এটা একটা জটিল যৌগ। তো এগুলি কোনোটাই কিন্তু হাইড্রোকার্বন না, কারণ এগুলি প্রথম কথা কার্বন ও হাইড্রোজেন উভয়টি নিয়ে গঠিত না। 2 নম্বর কথা হচ্ছে এগুলি কোনোটাই হাইড্রোকার্বনের জাতক না, অর্থাৎ কোনো একটা হাইড্রোকার্বন থেকে কিন্তু এই যৌগগুলি আসেনি বা উৎপন্ন হয়নি। তো সেজন্য এগুলিকে কিন্তু আমি হাইড্রোকার্বন বা জৈব যৌগ বলবো না। তো এগুলি কীভাবে নামকরণ করা হয়েছে, যেমন এটা ধাতব কার্বাইড, এটা ধাতব সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, যেমন সায়ানাইড মূলক আছে। তো এই জিনিসগুলি সম্পর্কে আমরা আস্তে আস্তে বিস্তারিত পরবর্তীতে জানবো। তো জৈব যৌগকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো আমরা প্রথমে অ্যালিফেটিক যৌগ সম্পর্কে বিস্তারিত জানবো, অ্যালিফেটিক যৌগের নামকরণটা শিখব। তো পরবর্তীতে আমরা অ্যারোমেটিক যৌগতে যাব।
তো আজকের ভিডিওতে আমরা মেইনলি অ্যালিফিটিক যৌগ নিয়েই আলোচনা করব। তো এটা সবসময় মাথায় রাখবে, জৈব যৌগ দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালিফিটিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো এখন আমরা অ্যালিফিটিক যৌগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যালিফিটিক যৌগ কি? অ্যালিফিটিক যৌগ হচ্ছে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন ও সম্পৃক্ত চাক্রিক হাইড্রোকার্বন ও এদের জাতক। জাতক মানে তো বুঝছই যে এগুলি থেকে, এই মুক্ত শিকল হাইড্রোকার্বন চাক্রিক হাইড্রোকার্বন থেকে যে হাইড্রোকার্বনগুলি উৎপন্ন হয় সেগুলি হচ্ছে এই মুক্ত শিকল হাইড্রোকার্বন চাক্রিক হাইড্রোকার্বনের জাতক। তো এই মুক্ত শিকল হাইড্রোকার্বন আর চাক্রিক হাইড্রোকার্বনটা কি আসলে? তো এই মুক্ত শিকল হাইড্রোকার্বন ও চাক্রিক হাইড্রোকার্বনের উপর ভিত্তি করেই অ্যালিফিটিক যৌগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অ্যালিফিটিক যৌগকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বনটা কি? যৌগের দুই প্রান্তের কার্বন পরমাণু যুক্ত থাকে না, অর্থাৎ যৌগের দুই প্রান্তের কার্বন পরমাণু মুক্ত থাকে এবং একটা কার্বনের পরপর আরেকটা কার্বন যুক্ত হয়ে শিকল গঠন করে। যেমন ধরো যে এক্সাম্পল হিসেবে আমি যদি ইথেনের কথা চিন্তা করি, এই যে ইথেন, এটা হচ্ছে ইথেন CH3CH3। তো এই ইথেনের ক্ষেত্রে কিন্তু একটা ইথেনের পর আরেকটা ইথেন যুক্ত হয়ে একটা শিকলের মতো গঠন করছে। এটা কিন্তু এমন মনে হচ্ছে না যে এটা একটা চক্র গঠন করছে, এরকম কিন্তু মনে হচ্ছে না। তো সেই জন্য এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আবার প্রোপেনের কথা চিন্তা করো, CH3CH2CH3। এই যে এদিকেও কিন্তু এই প্রোপেনের ক্ষেত্রেও কিন্তু একটা কার্বনের পর আরেকটা কার্বন যুক্ত হয়ে একটা শিকলের মতো গঠন করছে। এটাও কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা একটা চক্র গঠন করছে, কারণ চক্র গঠন করলে এই কার্বনটা আর এই কার্বনটা কিন্তু পরস্পর যুক্ত অবস্থায় থাকতো। সেক্ষেত্রে আমরা একটু পরেই দেখবো যে কীভাবে চক্র গঠন করে, কিন্তু এটা কিন্তু চক্র গঠন করে নাই। যৌগের দুই প্রান্তের, এই যে এক প্রান্ত দুই প্রান্তের কার্বন পরমাণু যুক্ত হয় না, এটা কিন্তু দুই প্রান্তের কার্বন পরমাণু যুক্ত না, মুক্ত। তো সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ। মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ। এরকম আরও এক্সাম্পল আছে, যেমন ধরো যে প্রোপেন CH3CH2CH2CH3। তো এটাও কিন্তু মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ। দুই প্রান্তে কার্বন পরমাণু যুক্ত না, অর্থাৎ মুক্ত, আর কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে, যে পরস্পর যুক্ত হয়ে একটা শিকল গঠন করেছে। তো এই মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগকে বন্ধনের প্রকৃতি অনুসারে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তো সম্পৃক্ত যৌগ কি? সম্পৃক্ত যৌগ মানে হচ্ছে, সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ মানে হচ্ছে কার্বনের মধ্যে সবগুলিতেই একক বন্ধন থাকবে। যেমন ধরো যে এই ইথেনের কথা চিন্তা করো, এই ইথেনের মধ্যে কিন্তু কার্বনের সাথে কার্বনের যে বন্ধনটা সেটা কিন্তু একটাই বন্ধন, এই একক বন্ধন। অর্থাৎ এই কার্বনের একটা ইলেকট্রন আর এই কার্বনের একটা ইলেকট্রন মিলে কিন্তু এই একক বন্ধনটা গঠন করছে। এদিকে কিন্তু প্রত্যেকটার সাথে ডাবল বন্ড করেনি। তো সেই জন্য যখনই দেখবো আমরা একক বন্ধন, সেটাকে আমরা বলবো যে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যে হাইড্রোকার্বনের মধ্যে এরকম একক বন্ধন থাকবে সেটাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন এদিকে প্রত্যেকটাই, এই যে CH3CH2CH3, এটা কিন্তু সম্পৃক্ত, CH3CH2CH3। তো এদিকে কিন্তু প্রত্যেকটাই একক বন্ধন দ্বারা আবদ্ধ। অর্থাৎ এই কার্বনের বন্ধনটা এরকম যে এই যে এই কার্বনের সাথে একক বন্ধন গঠন করছে, আর কার্বন এই বাকি বন্ধনগুলি দ্বারা ধরো যে হাইড্রোজেন বা আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে। অর্থাৎ কোনো সিঙ্গেল কার্বনের সাথে কিন্তু ও ডাবল বন্ধন, মানে কোনো দুইটা কার্বনের সাথে কিন্তু ওরা ডাবল বন্ধন বা তিনটা বন্ধন গঠন করে নেই। সেজন্য এগুলিকে বলা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন সবসময় একক বন্ধন গঠন করে। তো মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগের ক্ষেত্রে কিন্তু আরেকটা এক্সাম্পল এদিকে দেওয়া যায়, সেটা হচ্ছে ধরো যে এই CH2 এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায় আসলে। তো এটা কিন্তু মুক্ত শিকল। কেন মুক্ত শিকল? কারণ এই কার্বন কিন্তু পরস্পর যুক্ত হয়ে শিকল গঠন করছে, আর এটা কিন্তু কোনো চক্র গঠন করেনি। তার মানে এটা কিন্তু মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ। কিন্তু এটা কিন্তু হচ্ছে কি সম্পৃক্ত না, কারণ সম্পৃক্ত হইতে হলে তো অবশ্যই সিঙ্গেল বন্ড থাকতে হবে, অর্থাৎ একক বন্ধন থাকতে হবে। কিন্তু এটার মধ্যে কিন্তু একক বন্ধন নেই। তো তার মানে বোঝা যাচ্ছে এটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে, অথবা দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে। যেমন ধরো যে এটা কিন্তু একটা অসম্পৃক্ত অ্যালিফিটিক যৌগ, অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ, কারণ এটার মধ্যে কিন্তু ডাবল বন্ড আছে। তো এরকম আরেকটা এক্সাম্পল আমি যদি দিই, যেমন ধরো যে প্রোপিন, এটার নাম হচ্ছে প্রোপিন।
CH3CH CH2। তো এটা কিন্তু মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ। কেন মুক্ত শিকল? কারণ হচ্ছে গিয়ে এই কার্বন কার্বন কিন্তু যুক্ত অবস্থায় নেই, দুই প্রান্তের কার্বন পরমাণু কিন্তু যুক্ত অবস্থায় নেই, মুক্ত অবস্থায়। তার মানে এটা কিন্তু মুক্ত শিকল। আর হচ্ছে কার্বন একটার পর আরেকটা যুক্ত হয়ে কিন্তু শিকল গঠন করছে, অর্থাৎ এটা কিন্তু মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ। কিন্তু এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অবশ্যই অসম্পৃক্ত, কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু সবগুলি সিঙ্গেল বন্ড না, কার্বন কার্বনের সাথে কিন্তু ডাবল বন্ড আছে। তার মানে এটা কিন্তু অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ। যেমন ধরো যে আরেকটা অসম্পৃক্ত কি হতে পারে? ট্রিপল বন্ড, অর্থাৎ তিনটা বন্ধন থাকলেও কিন্তু আমি এটাকে অসম্পৃক্ত যৌগই বলবো। যেমন ধরো যে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপাইন। এটার নাম কি? প্রোপাইন। তো এটা কিন্তু মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ। কেন মুক্ত শিকল? কারণ হচ্ছে এটা কিন্তু এই কার্বন দুই পাশের কার্বন কিন্তু যুক্ত অবস্থায় নেই, যৌগের দুই প্রান্তে কার্বন পরমাণু যুক্ত অবস্থায় নেই। আর কার্বন পরমাণু কিন্তু পরস্পর যুক্ত শিকল গঠন করছে, কার্বন পরমাণু পরস্পর যুক্ত শিকল গঠন করছে। কারণ এটা কিন্তু মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ। কিন্তু এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অবশ্যই অসম্পৃক্ত, কারণ অসম্পৃক্তর ক্ষেত্রে হয় ডাবল বন্ড না হয় ট্রিপল বন্ড থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এদিকে ট্রিপল বন্ড আছে, তার মানে এটা কিন্তু অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগ। তো এরকম যখনই তোমরা দেখবে যে কোনো যৌগের মধ্যে একক বন্ধন আছে, তার মানে ওইটা হচ্ছে সম্পৃক্ত। আর যখন দেখবে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, সেটা হচ্ছে অসম্পৃক্ত। তো সম্পৃক্ত ও অসম্পৃক্ত উভয় শ্রেণীর অ্যালিফিটিক যৌগকে আবার সরল শিকল ও শাখা শিকল এই দুই ভাগে ভাগ করা হয়। তো এই অ্যালিফিটিক যৌগকে আবার সরল শিকল ও শাখা শিকলে ভাগ করা। এই সরল শিকল কি, শাখা শিকল কি? যেমন ধরো যে এতক্ষণ আমরা যে এক্সাম্পলগুলি দেখেছিলাম সেগুলো কিন্তু সবই সরল শিকলের এক্সাম্পল। যেমন ধরো যে সরল শিকল মানে কি? শিকল থাকবে একটা। যেমন ধরো যে ইথেন CH3CH3, এই যে একটা শিকল। তারপর ধরো যে CH3 CH2 CH3, এটাও কিন্তু একটা শিকল, এটার নাম কি? ইথেন। আবার ধরো যে প্রোপিনের কথা যদি আমি চিন্তা করি, প্রোপিনের মধ্যে তো কার্বন থাকে হচ্ছে তিনটা। প্রোপিনের ক্ষেত্রে কার্বন থাকে তিনটা, আর একটা কিন্তু ডাবল বন্ড থাকে যেহেতু প্রোপিন। তো প্রোপিনের ক্ষেত্রে কিন্তু এদিকে থাকে হচ্ছে দুইটা হাইড্রোজেন, এদিকে একটা, আর এদিকে থাকে তিনটা হাইড্রোজেন। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে কি? প্রোপিন। তো প্রোপিন এটাও কিন্তু সরল শিকল, কারণ এদিকে কিন্তু একটা শিকল গঠন করছে, যে একটা কার্বন পরপর যুক্ত হয়ে শিকল গঠন করছে। তো এগুলি সবগুলিকেই বলা হয় হচ্ছে সরল শিকল হাইড্রোকার্বন। তো এটার মধ্যে এই সরল শিকলের মধ্যে এটা এই যে এগুলি হচ্ছে সম্পৃক্ত, আর এটা কিন্তু অসম্পৃক্ত যেহেতু ডাবল বন্ড আছে। তো শাখা শিকল কি? শাখা শিকল মানে শিকলের সংখ্যা একের অধিক। যেমন ধরো যে আমি যদি এটার কথা চিন্তা করি, যে কার্বনের এদিকে একটা CH3, এদিকে CH3, এদিকে CH3, এদিকে CH3, তো এটা কিন্তু একটা শাখা শিকল। তো এটার নাম কি? এটার নাম এখন তোমাদের যদি বলি তাহলে তোমরা বুঝবে না। তো আস্তে আস্তে আমরা এগুলির নামকরণটা শিখবো। তো এদিকে দেখো যে শিকল কিন্তু কয়টা? এই যে একটা, এই যে মেন শিকল এই যে একটা, তার উপর আবার এই যে শাখা শিকল। তারপর তুমি ধরো যে এটার কথা চিন্তা করো, CH3 CH2 CH2 CH3 CH3 CH3, এদিকেও কিন্তু শাখা শিকল আছে। এই যে এটা হচ্ছে মূল শিকল, আর এই যে এগুলি হচ্ছে শাখা শিকল। অর্থাৎ দেখা যাচ্ছে সম্পৃক্ত উভয়কেই সরল শিকল ও শাখা শিকল এই দুই ভাগে ভাগ করা হয়। সরল শিকলে শিকল থাকবে একটাই, আর শাখা শিকলই কিন্তু একের অধিক শিকল থাকতে পারে। শাখা শিকল থাকবে মানে মেন শিকল একটা থাকবে, তার পাশাপাশি শাখা শিকল থাকবে, যে এর সাথে আরও বেশি শাখা শিকল যুক্ত হতে পারত। তো এগুলি আমরা আস্তে আস্তে দেখব। তো বদ্ধ শিকল অ্যালিফিটিক যৌগ কি? বদ্ধ শিকল অ্যালিফিটিক যৌগের দুই প্রান্তের কার্বনের মধ্যে সরাসরি যুক্ত থাকে। অর্থাৎ বদ্ধ শিকলের ক্ষেত্রে এই কার্বন আর এই কার্বনগুলি কিন্তু সরাসরি যুক্ত থাকবে, যেগুলি কিনা মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগের মধ্যে হয়নি। যেমন ধরো যে এটার কথা চিন্তা করো, যেমন ধরো যে 3 কার্বনের এই যে সরল শিকল, এই যে 3 কার্বনের ক্ষেত্রে কিন্তু মুক্ত শিকল অ্যালিফিটিক যৌগটা কিন্তু এরকম হয়। কিন্তু 3 কার্বনের আমি যদি বদ্ধ শিকল অ্যালিফিটিক যৌগের কথা চিন্তা করি, সেক্ষেত্রে হয় হচ্ছে এই যে 3টা কার্বন কিন্তু পরস্পর এরকম যুক্ত অবস্থায় থাকবে, এই যে যুক্ত। আর প্রতিটা কার্বনের তো হাত আমরা জানি যে 4টা করে, কারণ কার্বনের যোজনী 4। তো সেক্ষেত্রে এদিকে 2টা হাইড্রোজেন, এদিকে 2টা হাইড্রোজেন, এদিকে 2টা হাইড্রোজেন। তো এটা কিন্তু দেখা যাচ্ছে যে দুই প্রান্তের কার্বন কিন্তু যুক্ত অবস্থায় আছে। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন।
সাইক্লোপ্রোপেন, কারণ এটা যেহেতু একটা চক্র বা সাইকেল গঠন করছে, তো সেই জন্য এটার নামকরণ করা হয় এরকম যে সাইক্লোপ্রোপেন। এখন এই বদ্ধশিকল হাইড্রোকার্বন আরেক রকমের হতে পারে, যেমন ধরো যে এই যে CH2 এটা আবার আরেক ধরনের বদ্ধশিকল হাইড্রোকার্বন। এই ক্ষেত্রে দেখা যায় যে এই কার্বন দ্বারা যুক্ত না থেকে যুক্ত আছে কি দ্বারা, কার্বন দ্বারা যুক্ত না থেকে যুক্ত আছে একটা অক্সিজেন দ্বারা একটা চক্র গঠন করছে। তো এটাও কিন্তু বদ্ধশিকল হাইড্রোকার্বন। তো এদিকে অক্সিজেনের জায়গায় অন্য কোনো নাইট্রোজেন, সালফার থাকতে পারতো, সেই অনুযায়ী যোজনী অনুযায়ী তাদের বন্ধনটা একটু ভিন্ন রকমের হতে পারতো, কিন্তু চক্র গঠন করতো এরকমভাবে যে এরকম যদি চক্র গঠন করে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো বদ্ধশিকল অ্যালিফেটিক যৌগ। তো বদ্ধশিকল অ্যালিফেটিক যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুষম চাকরিক অ্যালিফেটিক যৌগ, আর একটা হচ্ছে বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। সুষম চাকরিক অ্যালিফেটিক যৌগ কি, এরকম যদি সব কার্বন দ্বারাই যদি এরকম চক্র গঠন করে সেক্ষেত্রে আমরা ওইটাকে বলবো হচ্ছে সুষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। যেমন এটা একটা সুষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। আরেকটা কি, 4 কার্বনের কথা যদি আমি চিন্তা করি, তাহলে 4 কার্বনের চক্রটা এরকম হতে পারে। এই যে 4টা কার্বন পরস্পরের মধ্যে চক্র গঠন করবে, আর প্রত্যেকটা কার্বনের সাথে 2টা করে হাইড্রোজেন থাকবে। তো এটা হচ্ছে 4 কার্বনের একটি সুষম চাকরি অ্যালিফেটিক যৌগ, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো অক্সিজেন, সালফার বা নাইট্রোজেন এরকম কিছু নাই, সেজন্য এটার নাম হচ্ছে সুষম চাকরি। প্রত্যেকটা কার্বন পরস্পর যুক্তই একটা চক্র গঠন করবে। আর বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ কি, যেমন এটা একটা বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ, এটা বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। যেমন ধরো যে বিষম চাকরি অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে আমি আরেকটা এক্সাম্পল যদি দিই, যেমন এরকম এটাও একটা বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ হতে পারে। এটা হচ্ছে একটা বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। কেন বিষম চাকরিক? কারণ হচ্ছে এদিকে যে চক্রটা গঠন করছে সেই চক্রটার মধ্যে গঠনের মধ্যে এই অক্সিজেন হেল্প করছে, অর্থাৎ এদিকে কিন্তু কার্বন নেই। যদি কার্বন থাকতো সেক্ষেত্রে আমি এটাকে সুষম চাকরিক বলতে পারতাম, কিন্তু এটা যেহেতু একটা কার্বন ছাড়া অন্য একটা পরমাণু দ্বারা, সেটা হতে পারে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার বা অন্য কিছু, যেহেতু চক্র গঠন করছে সেজন্য এটার নাম হচ্ছে বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। তো এগুলি কিভাবে এই মানে জটিল যৌগগুলির নামকরণটা কিভাবে করা হয় সে বিষয়েই মূলত আমরা এই প্লেলিস্টে আলোচনা করব। তো তবুও মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আজকে একটু শুধুমাত্র এই জৈব যৌগগুলোর প্রকারভেদ, জৈব যৌগগুলোকে কীভাবে কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, তো সেই বিষয়গুলি আমরা একটু জেনে নিলাম। তো এই জিনিসটা আরও বেশি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা এই ছকটা দেখো। তো এতক্ষণ আমি যা বললাম, জৈব যৌগের যেই শ্রেণীবিভাগগুলি দেখালাম, সেই শ্রেণীবিভাগগুলি এখানে একটা ছক আকারে দেখানো হয়েছে। এতে তোমাদের পড়তে ও মনে রাখতে খুব বেশি সুবিধা হবে। তো তোমরা চাইলে এই ছকটার একটা স্ক্রিনশট তোমাদের কাছে নিয়ে রাখতে পারো। যেমন জৈব যৌগ দুই ভাগে ভাগ করা যায়, অ্যালিফেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ, বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগকে ভাগ করা যায় সম্পৃক্ত, অসম্পৃক্ত। আবার বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগকে ভাগ করা যায় সুষম চাকরিক অ্যালিফেটিক যৌগ, বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। আবার সম্পৃক্ত যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল শিকল, শাখা শিকল। আবার অসম্পৃক্তকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে শাখা শিকল। তো অ্যারোমেটিক যৌগ সম্পর্কে যৌগের প্রকারভেদটা বা যৌগের শ্রেণীবিভাগটা আমি এখানে দেখালাম না। তো পরবর্তীতে যখন আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব সে সময় আমরা অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিভাগটাও আমরা এখানে দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস থেকেই আমরা জৈব যৌগের নামকরণ পড়া শুরু করব। তো সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।